আসসালামু আলাইকুম সবাইকে। তো স্কুল ম্যাথমেটিক্সের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো তোমরা নিশ্চয়ই জানো আমরা ক্লাস 9-10 এর সপ্তম চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করছিলাম। তো এরই মধ্যে আজকে আমরা একদম লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আমাদের চ্যাপ্টারটি শেষ হবে। ওকে, তো আজকে মূলত আমরা রাসায়নিক বিক্রিয়ার যে ক্লাসিফিকেশনগুলো আছে, যে শ্রেণী বিভাগগুলো আছে, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন ছিল আমাদের ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেডক্স এবং আরেকটা হচ্ছে নন রেডক্স। অর্থাৎ রেডক্স মানে হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয় সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়ার আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে এবং নন রেডক্স বিক্রিয়ার কয়েকটা ক্লাসিফিকেশন আছে। তো আমাদের আজকের ভিডিও জুড়ে আমরা ওই ক্লাসিফিকেশনগুলো দেখবো। ওকে, তো আমি যদি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই, বরাবরের মতোই আমি এই চ্যাপ্টার নিয়ে তোমার সাথে ছিলাম। আমি আছি রাফি, তোমাদের সাথে পড়াশোনা করছি বুটেক্সে। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই হলো খুবই সামান্য একটা পরিচয়। যাই হোক, আমরা আমাদের ক্লাসটি নিয়ে যদি সামনে আগাই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক নজরে দেখার জন্য এক নজরে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিও জুড়ে আমরা মূলত এই পার্টটুকু পড়বো, এইটুকু পড়বো এবং গত ভিডিওতে এবং গত লেকচারগুলোতে আমরা এগুলো নিয়ে কথা বলেছি, তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা এক নজরে জিনিসটা আবার মনে করার জন্য এখানে এই স্লাইডটা রেখেছি। হোপফুলি তোমাদের বিষয়গুলো মনে আছে, এই দুইটা পার্ট এবং ওই পার্টটা আমরা বলে দিয়েছিলাম এবং আজকে আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, দেখো, রাসায়নিক বিক্রিয়াকে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? দুই ভাগ। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে দ্বিমুখী বা উভয়মুখী, যা কিনা আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি। ওকে, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী, অর্থাৎ যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আর আরেকটা হচ্ছে তাপ হারি অথবা তাপ শোষী। ওয়ার্ড দুটো সেম, তাপ হারি বা তাপ শোষণ করছে অথবা তাপ শোষী, ওটা মানে তোমরা বুঝতেই পারছো, তাপ শোষণ করছে। তো তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া সমূহকে দুই ভাগে ভাগ করা হইতো, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ শোষী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া। ওকে, আর আরেকটা ক্লাসিফিকেশন কি ছিল? ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া সমূহকে আবারও দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে নন রেডক্স। রেডক্স মানে জারণ বিজারণ। ওকে, তো জারণ বিজারণ বিক্রিয়ায় আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সংযোজন বিক্রিয়া, আরেকটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, আরেকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে দহন বিক্রিয়া। এই চারটা ভাগে ভাগ করা হয়। আজকের ভিডিও জুড়ে আমরা মূলত এই ক্লাসিফিকেশন গুলো দেখবো। ওকে, আর নন রেডক্স বিক্রিয়ার মধ্যে কি আছে? একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। 2 নম্বরে আছে আমাদের অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ 2 নম্বরে আছে আমাদের এখানে অধক্ষেপণ। অধক্ষেপ মানে মূলত তলানি জমা, অর্থাৎ কোন একটা বিক্রিয়া পাত্রে কোন একটা আমাদের উৎপাদ বিক্রিয়া পাত্রে তলানি আকারে জমবে, ওইটাকে আমরা মূলত অধক্ষেপ বলছি এবং ওই ক্লাসিফিকেশনটাকে বলি অধক্ষেপণ বিক্রিয়া। যাই হোক, আমরা বিস্তারিত দেখব। মূলত আজকের ভিডিওর আমাদের যে পড়াশোনাগুলো এইগুলো নিয়ে হবে। ওকে, আমরা এক নজরে দেখার জন্য এই স্লাইডটা রেখেছি। হোপফুলি তোমরা এই স্লাইড নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, তোমরা অতটুকু বুঝতে পেরেছো। ওকে, আমরা যদি ক্লাসটি আরেকটু সামনে আগাই, আমরা রেডক্স বিক্রিয়া আছি। হ্যাঁ, রেডক্স বিক্রিয়া আছি। রেডক্স বিক্রিয়া 4টা ক্লাসিফিকেশন ছিল। কে কে ছিল? আমরা আগে এই 4 জনের কথা দেখছি, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন। এই 4টা বিক্রিয়া আমরা আগে দেখি। ওকে, দেখো এখানে রেডক্স বিক্রিয়ায় প্রথম পার্টটা আমাদের সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, তো ধরো এখানে বলেছে জারণ বিজারণ বিক্রিয়ায়। আমরা সংজ্ঞাটা আগে দেখছি, তারপর আমরা কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখে আবার সংজ্ঞাটা বুঝবো, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ওকে, তো বলছে সংজ্ঞাটা দেখছি। এখানে সংজ্ঞার মধ্যে বললো যে জারণ বিজারণ বিক্রিয়ায়, যে জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। এখানে লেখা আছে সংযোজন বিক্রিয়া এক ধরনের রেডক্স বিক্রিয়া। ওকে, তো সংজ্ঞার মধ্যে বললো যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক, দুইজন বা দুইয়ের অধিক, হ্যাঁ, দুইজন বা তারও অধিক। সংযোজন মানে মূলত যুক্ত হওয়া, দুইজন বা দুইয়ের বেশি জন, দুই বা দুইয়ের বেশি মৌল বা যৌগ যুক্ত হয়ে, আমাদের সংজ্ঞায় বলা আছে
দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ মিন্স মৌল হইতে পারে, যৌগ হইতে পারে, পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র, খুবই ইম্পর্টেন্ট কথা, একটি মাত্র উৎপাদ গঠন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। অর্থাৎ যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক আমাদের রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ গঠন করতে হবে, অর্থাৎ দুই বা ততোধিক জন যুক্ত হবে। আচ্ছা, রেড কালার আমরা অ্যাভয়েড করি, দেখা যাচ্ছে কিনা জানি না। দুই বা ততোধিক জন, দুই বা ততোধিক জন যুক্ত হবে। দুই বা ততোধিক মিন্স মিনিমাম দুইজন অথবা তারও বেশি জন হইতে পারে, কতজন যুক্ত হবে? দুই বা ততোধিক জন যুক্ত হবে। কি যুক্ত হবে? কোন রাসায়নিক পদার্থ, মৌল বা যৌগ। ওকে, একটি মাত্র উৎপাদ তৈরি করবে, উৎপাদ তৈরি করবে। ওকে, এটা ছিল আমাদের অফিসিয়াল সংজ্ঞা, এবং ওই সংজ্ঞা থেকে আমরা দুইটা তথ্য এখানে সাইড নোট আকারে লিখছি, যা কিনা ওখানেও আছে। দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ গঠন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আর সংযোজন মানে কি? জোড়া লাগবে। ওকে, অতটুকু আমরা বুঝে ফেলেছি। ধরো আমাদের কি হতে পারে? FeCl2 প্লাস Cl। ওকে, এখান থেকে যুক্ত হয় কি হয়? FeCl3, এটা আমাদের তৈরি হয়। আচ্ছা, FeCl2 মানে কি? FeCl2 মানে হচ্ছে আমাদের ফেরাস ক্লোরাইড, আর FeCl3 মানে হচ্ছে ফেরিক ক্লোরাইড। তোমরা যদি কেউ লিখতে চাও তাহলে হচ্ছে খাতায় নোট করার সময় নিচে দিয়ে লিখে রাখতে পারো, হচ্ছে FeCl2 হচ্ছে ফেরাস ক্লোরাইড, FeCl2 হচ্ছে ফেরিক ক্লোরাইড। ওকে, ওর সাথে যুক্ত হয়ে ওকে গঠন করলো, তাহলে এটা কি হবে? সংযোজন বিক্রিয়া হবে। কারণ ওই যে একটি মাত্র উৎপাদ তৈরি করবে, উৎপাদ কিন্তু একটাই আছে, আর দুইজন মিলে যুক্ত হয়েছে, তিনজন মিলেও যুক্ত হইতে পারতো, দুই বা ততোধিক, তাই না? আমাদের কথায় বলা ছিল। ওকে, এটা একটা সংযোজন বিক্রিয়া। আরো সংযোজন বিক্রিয়া যদি আমরা নিই, ধরো তোমার কি হতে পারে? সালফার ডাইঅক্সাইড প্লাস পানি, SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, কেউ চাইলে লিখে রাখতে পারো, H2SO3, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এটা একটু লিখে দেওয়া দরকার আমাদের। এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড H2SO3। সালফারের আরেকটা অক্সাইড আছে, সালফার ট্রাইঅক্সাইড SO3। আচ্ছা, দুই হলে ডাই হয়, তিন হলে ট্রাই হয়। এগুলো হচ্ছে আমরা জানবো জৈব যৌগের নামকরণে, যখন তোমরা জৈব যৌগের নামকরণগুলো শিখবে তখন হচ্ছে ডাই, ট্রাই, পেন্টা, হেক্সা, হেপ্টা, ওগুলোর সাথে তোমরা পরিচিত হবে। যাই হোক, এখন হচ্ছে আপাতত ধরে নাও SO2, অর্থাৎ দুই হলে ডাই হয়, তিন হলে ট্রাই হয়, তাহলে হচ্ছে SO3 মানে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ওকে, এইটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের যেই প্রোডাক্টটা তৈরি হয় H2SO4। H2SO4 জিনিসটা কি? সালফিউরিক অ্যাসিড। এটা আর বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই তোমরা সেটা জানো, এবং সেটা আমরা লিখছি না। আর H2SO3 এটাকে বলে সালফিউরাস, সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এগুলো সব সংযোজন বিক্রিয়া। কেন? কারণ দুইজন যুক্ত হয়ে একজন তৈরি করছে, মৌল হইতে পারে, যৌগ হইতে পারে, এটা আমাদের কনসার্ন না। আচ্ছা, তারপরে ধরো N2O3 কি? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের একটা অক্সাইড। এইটা পানির সাথে যুক্ত হয় HNO2, এটাকে বলা হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড। এটাকে আমরা নাইট্রাস অ্যাসিড, HNO2। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে HNO2 তৈরি করে, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড।
আচ্ছা, আবার নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইড আছে, আমরা দুইটা নিয়ে দেখছি, N2O5। ডাইনাইট্রোজেন N2O3 কি? N2O3 হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, আর N2O5 হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। 5 থাকলে পেন্ট হয়। ওকে, ও হচ্ছে পানির সাথে যখন যুক্ত হবে তখন সে তৈরি করে HNO3, এটাকে আমরা বলি নাইট্রিক অ্যাসিড। ওকে, হোপফুলি আমরা সংযোজন বিক্রিয়াটা বুঝে ফেলেছি। 2 বা ততোধিক মৌল হইতে পারে, যৌগ হইতে পারে, বা 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ, আমাদের সংজ্ঞায় বলেছে রাসায়নিক পদার্থ। এই যে রাসায়নিক পদার্থ, মৌল হইতে পারে, যৌগ হইতে পারে, যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করবে, সেটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। এই হলো কিছু এক্সাম্পল। এই হচ্ছে ফেরাস ক্লোরাইড, আর ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করে। সালফার ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে সালফিউরাস অ্যাসিড তৈরি করে, এবং সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আবার ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে নাইট্রাস অ্যাসিড, এবং ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা কিনা আমাদের প্রতিগুলো মানে এখানে সবগুলি হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। ওকে, তো সংযোজন বিক্রিয়ার আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, যেটা হচ্ছে আমাদের দরকার। হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে ধরো সোডিয়াম প্লাস ক্লোরিন, Cl2, সোডিয়াম ক্লোরাইড। এইগুলো কি আমাদের সংযোজন বিক্রিয়া? অবশ্যই সংযোজন বিক্রিয়া। কেন? 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করেছে, তাহলে এগুলো সংযোজন বিক্রিয়া, ওগুলো সংযোজন বিক্রিয়া। ওকে, তো ধরো এই যে এক্সাম্পলগুলো আমরা নিলাম, এই দুই সাইডে 2 ধরনের এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো কি পার্থক্য। হোপফুলি তোমরা হচ্ছে, আমি আশা রাখবো তোমরা ভিডিওটি পজ করে একটু চিন্তা করবে যে এগুলো সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল, এগুলো সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল, বাট এই সেটটা এবং এই সেটটা, দুইটা সেটের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তো হচ্ছে তোমরা হচ্ছে চিন্তা করতে থাকো ভিডিওটা পজ করে, বাট আমাদের কথা এখানে বলে দিতে হবে। আমরা হচ্ছে এখানে বলে দিচ্ছি যে এখানে কি আছে, এখানে একটা 2 আছে, আয়োডিন। হ্যাঁ, তো এই বেসিক ডিফারেন্সটা আমরা এখানে বলে দিচ্ছি। আমি চাই তোমরা হচ্ছে চিন্তা করো। যাই হোক, ধরে নিচ্ছি তোমরা হচ্ছে এটা চিন্তা করেছো এবং মিলাই নেওয়ার জন্য ভিডিওটা অন করেছো। ওকে, তো ধরো এখানে কি বললো, দুইটা বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করেছে। আচ্ছা, তার আগে আমরা মৌল কি যৌগ কি এই জিনিসটা দেখতে হবে। মৌল কি? ধরো মৌল হচ্ছে সেই জিনিসটা যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না। ধরো তোমার কাছে একটা লোহার টুকরা আছে, একটা লোহার টুকরা Fe, তুমি একটা ভাঙছো, ছোট 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 অসংখ্য টুকরা করে ফেলছো। ছোট টুকরাটাকে নিয়ে তুমি আরো ভাঙছো, একদম গুঁড়া গুঁড়া করে ফেলছো। আচ্ছা, তুমি যতই ভাঙো ওখানে লোহা ছাড়া কি আর কিছু থাকবে না? ওখানে শুধু লোহাই আছে। আচ্ছা, ধরো তুমি পানিকে তো ভাঙা যায় না, ধরো রাসায়নিক ভাবে বিশ্লেষণ করেছো। বিশ্লেষণ করলে কি দেখবা? পানিতে হাইড্রোজেন পরমাণু আছে এবং পানিতে অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবা এখানে হাইড্রোজেন পরমাণু আছে এবং অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ পানি হচ্ছে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। অর্থাৎ পানিকে ভাঙলে তুমি হাইড্রোজেন এবং অক্সিজেন পাও, কিন্তু লোহাকে ভাঙলে তুমি লোহা ছাড়া কি আর কিছু পাও না। আর একটা এক্সাম্পল নিন, ধরো তুমি হচ্ছে খিচুড়ি খাবা, ধরো তোমার জন্য খিচুড়ি রান্না করা হলো। ধরো এই পাত্রে এগুলো হচ্ছে চাল নেওয়া হয়েছে, আর ধরো এই পাত্রে ডাল নেওয়া হয়েছে। দুইজনকে মিক্স করে ধরো মশলা টসলা মাখাই তোমার হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি হয়ে গেল এখানে। এখন ধরো এই জায়গায় চাল এবং ডাল মিশ্রিত করে খিচুড়ি হয়েছে, তাহলে এইগুলা কি হবে আমাদের? এইগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, কারণ এগুলাকে ভাঙলে, ধরো তুমি এখান থেকে একটা চাল নিলে এটাকে ভাঙলা, একদম গুঁড়া 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 করে ফেললা, তাহলে কি চাল ভাঙার ফলে চাল ছাড়াই কি আর কিছু পাইছো না? এখানে শুধু চালই আছে। তাহলে এই চাল হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, কারণ একে ভাঙলে আর কিছুই পাওয়া যায় না। একে ভাঙলে আর কিছু না, একে ভাঙলে ও ছাড়া আর অন্য কাউকে পাওয়া যায় না। চালের মধ্যে চালই আছে যতই গুঁড়া করি। আচ্ছা, এখানে কিছুটা ডাল,
তুমি ডাল একটা ডালের দানা নিয়ে তুমি যদি গুঁড়া করো, ওখানে ডাল ছাড়া কিন্তু কিছুই পাবা না, ওখানে ডালই আছে। তাহলে ডাল কি আমাদের এখানে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। আচ্ছা, যখন তোমার খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িতে কে কে আছে? চালও আছে, ডালও আছে। তুমি খিচুড়িকে যদি বিশ্লেষণ করো, বাচ্চা ভাঙা ট্রাই করো, বা চাল ডাল আলাদা করা ট্রাই করো, ওখানে কি পাবো? ওখানে চালের কণাও আছে, ডালের কণাও আছে, দুইটা একসাথে মিক্সড। তাহলে এই খিচুড়িটা আমাদের যৌগিক পদার্থ। আশা করি তোমরা মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি এটা বুঝতে পেরেছো। ওকে, অতটুকু আমরা ধরতে পারলে মোটামুটি আমরা এগুলা বোঝার জন্য প্রস্তুত। বেসিক ডিফারেন্স হলো এখানে এই দুইটা সেটের রিয়াকশনে এগুলাতে হচ্ছে আমাদের মৌল বা যৌগ দুইটা একসাথে যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করে, উৎপাদ একটা তৈরি হইতে হবে। আর এখানে লেফট সাইডে আমাদের মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করে। ধরো তোমার এখানে FeCl3 এটা কি মৌল না যৌগ বলো তো? FeCl3 এটা কি FeCl2 এটা কি মৌল না যৌগ? অবশ্যই এটা একটা যৌগ, কারণ এটাকে ভাঙলে আমরা Fe কে পাই এবং Cl কে পাই, তাহলে এটা একটা যৌগ। ওকে, আর Cl কি? ক্লোরিন, এটা একটা মৌল, কারণ ওকে বিশ্লেষণ করলে আমরা ক্লোরিন ছাড়া আর কিছুই পাবো না, পাওয়া সম্ভব না। তাহলে ও একটা মৌল, ও হচ্ছে মৌল। তাহলে যৌগ আর মৌল যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করলো। ওকে, প্রোডাক্ট কি হইতে পারে এটা কনসার্ন না। এখানে কি আছে? সালফার ডাইঅক্সাইড, একটা সালফার দুইটা অক্সিজেন, তাহলে এটা মৌল না যৌগ? অবশ্যই সালফার ডাইঅক্সাইড এটা আমাদের একটা যৌগ। কেন যৌগ? কারণ এখানে সালফার আছে এবং অক্সিজেন আছে, দুইটা ভিন্ন জিনিস। অর্থাৎ সালফার ডাইঅক্সাইডকে যদি বিশ্লেষণ করি, এখানে আমরা সালফারকে পাবো এবং অক্সিজেনকে পাবো। ওকে, পানিকে বিশ্লেষণ করলে কি হবে? হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, তাহলে হচ্ছে এগুলো কি আমাদের যৌগ। ওকে, সালফার ট্রাইঅক্সাইড এবং পানি এগুলো আমাদের যৌগ। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড এবং পানি এগুলো আমাদের যৌগ, কারণ এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আবার ওর ভিতরে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে কি এগুলো আমাদের যৌগ বা যৌগিক পদার্থ। ওকে, আর লাস্ট রিঅ্যাকশনটায় N2O5 বা ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ওর ভিতর কি কি আছে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। আর এখানে পানির ভিতর কি কি আছে? পানির ভিতর হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে ওগুলো আমাদের যৌগ। তাহলে এই বিক্রিয়াগুলোতে বা এই সিটের রিঅ্যাকশনগুলোতে আমাদের দুইটা যৌগিক পদার্থ, এই ক্ষেত্রে আমাদের একটা যৌগিকের সাথে একটা মৌলিক পদার্থ যুক্ত হয়। যাই হোক, ওটা আমাদের কনসার্ন না। এক বা একাধিক আমাদের যৌগিক পদার্থ কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করছে। ঠিক আছে, এটা আমাদের সংযোজন বিক্রিয়া। আর এই ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে কি হয়েছে? আচ্ছা, রেড কালারই থাকুক। হাইড্রোজেন হচ্ছে আমাদের কি মৌল না যৌগ? হাইড্রোজেন একটা গ্যাস। ওকে, যদি আমরা বিশ্লেষণ করি, ওখানে ওই গ্যাসের ভিতর হাইড্রোজেন, ওর যে পার্টি হাইড্রোজেনের ভিতর হাইড্রোজেনকে ধরো আমরা বিশ্লেষণ করলাম। হ্যাঁ, বিশ্লেষণ করলে ওর ভিতর হাইড্রোজেন গ্যাসের পার্টিকেল ছাড়া আর কিছু কি পাবা না, ওর ভিতর হাইড্রোজেন গ্যাসের কণাগুলাই আছে। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিনকে যদি তুমি বিশ্লেষণ করো, ওর ভিতর আয়োডিন ছাড়া আর কি নেই, ওর ভিতর আয়োডিন আছে। তাহলে দুইটা মৌল যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করছে। প্রোডাক্টটা কি আমাদের? এটা কিন্তু আমাদের যৌগ। রাইট সাইডে কেউ ওটা কনসার্ন না, লেফট সাইডের দিকে আসছি। নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে রাইট সাইডে একটা উৎপাদ তৈরি হয়েছে, যা কিনা আমরা আমাদের সংজ্ঞাকে স্যাটিসফাই করছি, একটি মাত্র উৎপাদ তৈরি হবে। ওকে, রাইট সাইডে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কিন্তু যারা যুক্ত হচ্ছে তারা কে? নাইট্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, দুইটা মৌল যুক্ত হচ্ছে। আচ্ছা, সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে NaCl বা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। সোডিয়াম ক্লোরাইড আমাদের খাবার লবণ, তোমরা নিশ্চয়ই সেটা জানো। ওকে, তো সোডিয়াম কি? সোডিয়াম একটা ধাতু। ধরো একটা সোডিয়ামের টুকরা আছে, এটাকে তুমি ভাঙছো, গুঁড়া করছো, যত ইচ্ছা পিষে ফেলছো একদম। এখানে সোডিয়াম ছাড়া আর কিছু কি পাবা না, এখানে শুধুই সোডিয়াম আছে। আচ্ছা, একইভাবে ক্লোরিন কি আমাদের মৌল নাকি যৌগ? আমরা অলরেডি বলেছি ক্লোরিন আমাদের মৌল। আচ্ছা, তো এই সেটের বিক্রিয়াগুলোতে দুইটা মৌল যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে বা একটা প্রোডাক্ট তৈরি করে। ওকে, তো এগুলাকে সংযোজন বিক্রিয়া। তো আমরা এগুলোকে সংযোজন বিক্রিয়া বলছি। এগুলো হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল। আচ্ছা, আমরা হচ্ছে এই কালারটা ইউজ করি। এগুলো আমাদের সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে জোড়া লাগা, তাই না? এগুলো হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল, যা কিনা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। ওকে, তো এগুলা কি? এগুলো তো জোড়া লাগছে, দুইজন যুক্ত একজন তৈরি হয়েছে, তাহলে এগুলো সংযোজন বিক্রিয়া। সংযোজন, এগুলো হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া।
আচ্ছা, তো এত কিছু বলার পর আমরা হচ্ছে এখানে আরেকটু কথা অ্যাড করবো। এটা আলাদা একটা নাম আছে। এগুলো সংযোজন বিক্রিয়া তো বটেই, তার উপর এগুলো হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। কেন সংশ্লেষণ বিক্রিয়া সেটা বলছি। এই তোমরা জেনে রাখো যে এগুলাকে আমরা সংশ্লেষণ, সংযোজন প্লাস সংশ্লেষণ। কেন সংশ্লেষণ বিক্রিয়া? এবার আমরা সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞায় আসি। সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে এক ধরনের সংযোজন বিক্রিয়া, যেই বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে একটি মাত্র যৌগ তৈরি করে। অর্থাৎ এটাও সংযোজন বিক্রিয়া, কিন্তু সংযোজন বিক্রিয়ার স্পেশাল একটা পার্ট, যেখানে আমাদের যেগুলো যুক্ত হবে বা বিক্রিয়কগুলো আমাদের দুইটা মৌল থাকবে, দুই বা ততোধিক হইতে পারে, দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। তো আশা করি তোমরা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়াটা ধরতে পেরেছো। আচ্ছা, সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে যদি আরেকটু বলি। আচ্ছা, সংশ্লেষণ বিক্রিয়া হইতে হইলে আগে তাকে কি বিক্রিয়া হইতে হবে? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হলেই তারপরে আমরা টেস্ট করবো এটাকে সংশ্লেষণ বিক্রিয়া কিনা। ধরো তোমার হচ্ছে ক্রিকেট খেলার জন্য 11 জনের একটা একাদশ দেওয়া হয়, তাই না? ধরো আমরা বাংলাদেশের খেলার কথা বলছি। বাংলাদেশের খেলা কে আছে? ধরো শুরুতে তামিম ইকবালের নাম থাকে, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি, এবং আরো অনেক প্লেয়ার আছে, এবং লাস্টে গিয়ে তুমি একটা এম দেখতে পাও। এম থেকে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের একজন পেস বোলার। ওকে, তোমরা নিশ্চয়ই সেটা জানো। যাই হোক, তো ধরো তামিম ইকবাল হচ্ছে আমাদের প্লেয়ার 11 জনের মধ্যে আছে, মুস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের একজন প্লেয়ার, ও হচ্ছে 11 জনের মধ্যেই আছে। ওকে, তো ধরো তামিম ইকবাল কি ব্যাট করে নাকি বল করে? তোমরা নিশ্চয়ই জানো ও হচ্ছে ব্যাট করে। আর মুস্তাফিজুর রহমান কি করে? বল করে। আচ্ছা, ধরো কোন একটা খেলায় এমন হলো সবাই আউট হয়ে গেছে, 8 জন 9 জন আউট হয়ে গেছে, এখন মুস্তাফিজুর রহমান অবশ্যই ব্যাট করতে নামবে, তাই না? মুস্তাফিজুর রহমান ব্যাট করতে নামবে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান ব্যাট পারুক বা না পারুক, সে হচ্ছে একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে, সে হচ্ছে ব্যাটও করতে পারবে 11 জনের মধ্যে। আর তামিম ইকবাল কি কখনোই বল করবে? না, তামিম ইকবাল কখনোই বল করবে না। তাহলে মুস্তাফিজুর রহমান হচ্ছে, আচ্ছা মুস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে? বলার, কিন্তু সে হচ্ছে ব্যাট করতে পারে, সে হচ্ছে ব্যাটসম্যান হিসেবেও সে খেলতে পারে। ওকে, তো ধরো তামিম ইকবাল তো কখনো হচ্ছে করবে না, তামিম ইকবাল কখনো বল করবে না। তাহলে সব বলার আমাদের কি ব্যাটসম্যান না? সব বলারই কিন্তু আমাদের ব্যাটসম্যান। যতগুলো বলার আছে বা হচ্ছে যত 11 জন খেলছে সবাই কিন্তু আমাদের ব্যাটসম্যান। কিন্তু যত ব্যাটসম্যান আছে, ধরো তামিম ইকবাল, ধরো হচ্ছে মুশফিকুর রহিম থাকলো, মাহমুদুল্লাহ রিয়াদ, ওরা কি আমাদের বল করতে পারবে বা বল করে ইউজুয়ালি? আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদ এর কথাবার্তা দিই হচ্ছে, আচ্ছা ধরো তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ওরা কি হচ্ছে বল করে বা করে না? ওরা কিন্তু বল করে না। তাহলে সব বলারই আমাদের ব্যাটসম্যান, ব্যাট করতে পারে, ক্ষেত্র বিশেষে ব্যাট করা লাগে, কিন্তু সব ব্যাটসম্যান কিন্তু আমাদের বলার না। একই ক্ষেত্রে সব সংশ্লেষণ বিক্রিয়া আমাদের কিন্তু সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়া আমাদের সংশ্লেষণ বিক্রিয়া হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এতটুকু বুঝলে মোটামুটি আমাদের সংযোজন বিক্রিয়ার নিয়ে আলোচনা আমরা এখানে রাখবো। আর রিয়াকশন গুলা সবগুলো তো আমাদের মুখস্থ করতে হবে না। তোমাদের সিকিউ গুলাতে হয়তো একটা রিয়াকশন উদ্দীপকে দিয়ে দেবে, বলবে দেখাও উদ্দীপকের বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া, বা উদ্দীপকের বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া ব্যাখ্যা করো। অথবা এমনও কোশ্চেন আসতে পারে যে দেখাও যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া এবং একই সাথে একটা সংশ্লেষণ বিক্রিয়া। লাইক এগুলা সংযোজন প্লাস সংশ্লেষণ, তাই না? তো হচ্ছে তোমরা জাস্ট ওই বিক্রিয়াটা নিয়ে এই ব্যাখ্যাটা দিয়ে দিতে পারলেই এনাফ। ওকে, তারপরের যে ক্লাসিফিকেশনটা আমাদের ছিল, দেখতে পাচ্ছ সংযোজনের পরে বিয়োজন, আমাদের বিয়োজন বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ। বিয়োজন মানে তোমরা নামের মধ্যে বুঝতে পারছো, এটা হচ্ছে ভাঙবে, অর্থাৎ কেউ একজন ভেঙে কোনো দুজন তৈরি করবে। তোমরা হচ্ছে সংজ্ঞাটা যদি পড়ি, ধরো এখানে জারণ বিজারণের কথাটা বলে নাই, যাই হোক বিয়োজন বিক্রিয়া এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যৌগ কি মৌল কি আশা করি তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো। ধরো আমরা যদি এক্সাম্পল নিই, ক্যালসিয়াম কার্বনেট, এটা কি আমাদের চুনা পাথর, কয়েকবার করে বলেছি এবং যতবার আসবে ততবারই বলবো, কারণ এটা খুবই কমন একটা যৌগ, তোমরা মনে রাখবা এটা চুনা পাথর। ওকে, হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, যা কিনা আমাদের গ্যাস তৈরি হয়। তো ধরো এখানে কি বললো, যে বিক্রিয়া একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় সেটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। মৌল কি যৌগ কি এটা তোমরা চিনবা। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি মৌলকে যৌগে কোটা অ্যাপ্লাই করি তোমরা নিশ্চয়ই সেটা পারবা। যেমন ও কি আমাদের যৌগ, কারণ ওর ভিতর ক্যালসিয়াম আছে, আর তারপরে সে কার্বন আছে, অক্সিজেন আছে, ওদেরকে পাবা। ওরে ভাঙলে ক্যালসিয়ামকে পাবা, অক্সিজেনকে পাবা, ওরে ভাঙলে কার্বন পাবা, অক্সিজেন।
অর্থাৎ ওরা সবাই আমাদের যৌগ। যাই হোক, মৌল কি যৌগ কি ওটা শেখানো এই ভিডিওর উদ্দেশ্য না, ওটা হচ্ছে তোমরা পদার্থের গঠন চ্যাপ্টারে নিশ্চয়ই পড়ে ফেলেছো। ওকে, চুনা পাথর ভেঙে, এটা হচ্ছে আমাদের চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা এস। এই এসটা মানে কি, এটা সলিড স্টেটে আছে, অর্থাৎ এটা কঠিন পদার্থ, কঠিন দশায় আছে। আচ্ছা, জি মানে কি হচ্ছে গ্যাসীয়। আচ্ছা, তো ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয়, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তাহলে এটা কি একটা বিয়োজন বিক্রিয়া? অবশ্যই এটা একটা বিয়োজন বিক্রিয়া, এটা একটা বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, PCl5, PCl5 এটা কি? ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, 5 হলে কি হয়, পেন্টা হয়। আচ্ছা, এটা আমরা বলেছি PCl5 কে আমরা বলবো ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা আমরা লিখলাম না। ও হচ্ছে ভেঙে PCl3, 3 হলে কি হয়, ট্রাই হয়, ট্রাই। তাহলে হচ্ছে PCl3 আমাদের কি হবে, ফসফরাস ট্রাইক্লোরাইড। ওকে, তারপর আমাদের ক্লোরিন তৈরি হয়। তো ওটা তো আমাদের সংজ্ঞাকে স্যাটিসফাই করছে, দেখা করে কিনা, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। তাহলে কি, একটা যৌগ ভাঙলো, ভেঙে কি হয়েছে, একাধিক মৌল বা যৌগে পরিণত হয়েছে। ওদের মধ্যে মৌলকে, ও হচ্ছে আমাদের মৌল আর ও হচ্ছে আমাদের যৌগ। কেন মৌল কেন যৌগ, আশা করি বুঝতে পারছো, কারণ ওর ভিতর শুধু ক্লোরিন আছে, কিন্তু ওর ভিতর ফসফরাস আছে, ক্লোরিনও আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, বিয়োজন বিক্রিয়া নিয়ে আর কোনো প্যারা নাই, এটা হচ্ছে তোমরা বুঝে ফেলেছো নিশ্চয়ই। ধরো আমরা পানিকে নিলাম, আচ্ছা রেড কালার অ্যাভয়েড করি, পানিকে নিলাম, পানির মধ্যে ধরো তড়িৎ বিশ্লেষণ করলাম, তড়িৎ বিশ্লেষণ করলাম পানিকে, বিশ্লেষণ অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাই করলাম, সেখান থেকে আমরা, তোমরা দেখো এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন জিনিসটা তৈরি হয়। হ্যাঁ, তো ধরো ও ভেঙে ওরা দুজনকে তৈরি করলো, অর্থাৎ একটা যৌগ ভেঙে, আচ্ছা যে ভাঙবে তাকে কিন্তু অবশ্যই যৌগ হইতে হবে, তোমরা বুঝতেই পারছো, ভাঙি একাধিক পার্টে বিভক্ত হবে। এখন যদি ও মৌলই হয়, ধরো তুমি আয়রনকে কি ভাঙে একাধিক কিছু পাবা? পাবা না। আয়রনকে ভেঙে একাধিক কিছু পাওয়া যাবে? পাবে না। তাহলে হচ্ছে ওখানে কিন্তু আমাদের বিয়োজন বিক্রিয়াটা সম্ভব না। তাহলে বিয়োজন বিক্রিয়া হইতে হলে কি হইতে হবে, যৌগ হইতে হবে, কিন্তু যৌগ প্রত্যেকে, ও কিন্তু যৌগ, ওকে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করে, যা কিনা আমাদের একটা বিয়োজন বিক্রিয়া। আশা করি তোমরা সংযোজন এবং বিয়োজন বিক্রিয়াটি বুঝে ফেলেছ। ওকে, তো আমরা হচ্ছে আমাদের ক্লাসটি সামনে আগাতে পারি, হোপফুলি তোমরা হচ্ছে এই দুইটা বিক্রিয়া বুঝেছ। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে কি প্রতিস্থাপন বিক্রিয়া ছিল আমাদের, এই যে প্রতিস্থাপন, রেডক্সের মধ্যে আছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, প্রতিস্থাপন বিক্রিয়া কি বলেছে? আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়াটা বোঝার আগে, আচ্ছা সংজ্ঞাটা পড়ার আগে ছোট্ট করে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তারপর আমরা সংজ্ঞাটা আসি, তাহলে হচ্ছে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। সেই ক্ষেত্রে একটা স্লাইড এড করে, ধরো তোমার কাছে একটা ঝুড়ি আছে, ঝুড়ি, ধরো একটা হাতল এখানে থাকলো, এখানে ধরো আরামদায়ক কোনো পদার্থ আছে, এবং এখানে ধরো একটা কিউট বেড়াল শুয়ে আছে। আচ্ছা, আমার ঝুড়ি আঁকানো হয়েছে নাকি জানি না, এখানে এটা একটা বেড়াল, এটা আঁকানো হয়েছে নাকি জানি না, যাই হোক আমি আর্ট খুব একটা ভালো পারি না, তো আপাতত ধরে নাও একটা ঝুড়ি এবং এখানে একটা বেড়াল আছে, এবং এগুলো হচ্ছে কোনো আরামদায়ক পদার্থ বা একটা উষ্ণ জায়গা, ও হচ্ছে শুয়ে আছে, ঘুমাচ্ছে। বাইরে বসা আরেকটা বেড়াল, ও ভাবতেছে ইস আমি যদি এখানে বসতে পারতাম, ওরও ইচ্ছা জাগছে, ও হচ্ছে এখানে বসবে, বসে ওখানে বসে ঘুমাবে। কিন্তু ও হচ্ছে এখন ওখানে আসতে পারে, দুইভাবে আসতে পারে, হয় ও হচ্ছে দাঁড়াই থাকতে পারে, এখানে ওয়েট করলো যে ওর ঘুমানো শেষ হলো নাকি, বা হচ্ছে ওর আরাম উপভোগ করাটা পুরাই গেল নাকি। ধরো আমরা এক জায়গায় আরাম পাইছি ঠিক আছে, কিন্তু আমরা তো বেশিক্ষণ ওখানে বসে থাকি না, তাই না? ধরো তোমার মুভি দেখতে ভালো লাগে, তুমি কি 24 ঘন্টা মুভি দেখতে পারো? ওটা তো পারো না, একটা সময় বোরিং ফিল করো তুমি, ওটা হচ্ছে তুমি মুভি দেখাটা ছেড়ে দাও একটা সময়, মানে সারাক্ষণ তো একটা না, ফেভারিট যে হবি ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ এটা করা যায় না। কিন্তু একইভাবে ও হচ্ছে সারাক্ষণ তার ঘুমাবে না, ওর ঘুমানোর ইয়েটা ফুরাই গেলে ও হচ্ছে উঠে চলে যাবে। ধর হচ্ছে ও উঠে চলে গেল, এই জায়গায় খালি হলো, খালি হওয়ার পর ও হচ্ছে এখানে আসি ঘুমালো, কারণ ওরও ইচ্ছা ছিল ও ঘুমাবে।
তাহলে সে একভাবে তার ইচ্ছাটা পূরণ করছে, হলো। আবার আরেকভাবে সে তার ইচ্ছাটা পূরণ করতে পারে। কিভাবে? ও আসে ওরে ধাক্কা দিল, ধরো হচ্ছে ও খুব মোটা সোটা একটা বিড়াল, ও আসে ওরে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ওরা সরাই দিয়ে হচ্ছে বসে গেছে, বা হচ্ছে ওখানে ঘুমাই গেছে, বা হচ্ছে শুয়ে গেছে। তাহলে দুইভাবে আসতে পারে, ও হচ্ছে ওয়েট করতে পারে ও যাওয়া পর্যন্ত, আরেকভাবে সে হচ্ছে তার ইচ্ছা পূরণ করতে পারে। কিভাবে? সে হচ্ছে আসি ওরা ধাক্কা দিল বা সে ফোর্স অ্যাপ্লাই করলো, তারপর হচ্ছে ওকে সরাই দিয়ে সে হচ্ছে ঘুমাচ্ছে, তো ওইভাবে করতে পারে। তো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা এরকম, ধর কেউ একজন থাকলো এবং কোন একটা যৌগ থাকলো, যৌগ মিনস একটা পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, হ্যাঁ, দুটো হচ্ছে পজিটিভ নেগেটিভ আয়ন থাকলো। তখন কি করবে? ওর ইচ্ছা জাগছে ও হচ্ছে ওর সাথে থাকবে, তাহলে ওকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে সরাই দিয়ে ও এখানে যুক্ত হলো, কে ও আসি ওর সাথে যুক্ত হলো এবং ওকে হচ্ছে বাইরে বের করে দিল। অর্থাৎ আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা এক্স্যাক্টলি এরকম, অর্থাৎ তার ইচ্ছে হচ্ছে সে ওর সাথে থাকবে, ফলে ও হচ্ছে গিয়ে ওকে ফোর্স করে ওকে সরাই দেয়, সরাই দিয়ে হচ্ছে ও ওর সাথে যুক্ত হয়। ওকে, তো আমরা হচ্ছে সংজ্ঞাটা দেখব। অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক আচ্ছা এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাবে না হয়তো। যৌগমূলক অপর কোনো কম সক্রিয়, আচ্ছা অধিক সক্রিয় কম সক্রিয়টা আমরা দেখবো আপাতত, ওইটা আমরা এভয়েড করে বাকিটুকু পড়ছি। অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে আচ্ছা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আচ্ছা ধরো Fe(H2SO4), আচ্ছা অধিক সক্রিয় কম সক্রিয় জিনিসটা হচ্ছে আমরা একটু ওয়েট করি, আমরা সেটা নেক্সট স্লাইডে বলবো। তার আগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা আর এক্সাম্পলটা দিয়ে আমরা সংজ্ঞাটা আরেকবার পড়ে নিই। তাহলে কি বলেছি? ও গিয়ে ওরে ধাক্কা দিবে, ও গিয়ে ওরে সরাই দিবে, সরাই দিল, ধরো তাহলে হচ্ছে এখানে H2SO4 ছিল, তাহলে কি হবে? Fe(SO4), আর কি তৈরি হবে? ও হচ্ছে আলাদা হয়ে যাবে, আর হাইড্রোজেন H2। তাহলে তার আশা পূর্ণ হলো, সে এর সাথে যাইতে চাইছিল এবং গেছে। ওকে, এর একটা এক্সাম্পল তোমার প্রতিস্থাপন বিক্রিয়ার। আরেকটা এক্সাম্পল কি হইতে পারে? ধরো আয়রন, জিঙ্ক সালফেট, ও হচ্ছে কার সাথে যুক্ত হবে? ও গিয়ে ওর ইচ্ছা ওখানে বসবে, তাহলে Fe(SO4) প্লাস আলাদা করে কাকে তৈরি করবে? জিঙ্ক Zn। এটা হচ্ছে মোটামুটি তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা অধিক সক্রিয় কম সক্রিয় ওইটা বোঝার জন্য আমাদের হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে জানা থাকা লাগবে। একটা সিরিজ আছে যা হচ্ছে আমাদের মনে রাখা লাগবে। এখন আমরা অধিক সক্রিয় এবং কম সক্রিয় যা কিনা তোমার সংজ্ঞাতে বলেছিল ওইটা বলতে কি বোঝায় ওইটা এখন দেখব। আচ্ছা এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজ একটা সিরিজ আছে, ওই সিরিজে প্রথমে লিথিয়াম কে মানে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, Fe মানে হচ্ছে আয়রন। মৌলগুলো তো আমরা নাম নিশ্চয়ই জানো, ওই যে পর্যায় সারণী যারা পড়েছো তারা নিশ্চয়ই সেটা জানো। Sn মানে হচ্ছে টিন, Pb মানে হচ্ছে lead, হাইড্রোজেন, কপার, Ag মানে কি সিলভার, এবং Au। এটা হচ্ছে একটা ধাতু সক্রিয়তা সিরিজ। এই সিরিজটা তোমাদের হচ্ছে মনে রাখা লাগবে প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে, ওই যে কম সক্রিয়কে বেশি সক্রিয়কে ওইটা বোঝার জন্য। এবং উদ্দীপকে যদি বিক্রিয়াটা দিয়ে দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার এটা টেস্ট করা দরকার নেই যে রিয়াকশনটা হবে কিনা, কিন্তু যদি টেস্ট করো জিনিসটা মানে ওই রিয়াকশনটা পসিবল কিনা, তখন হচ্ছে তোমার সক্রিয়তা সিরিজটা জানা থাকা লাগবে। ধরো উদ্দীপকে তোমার রিয়াকশনটা দিয়ে দেওয়া আছে, তাহলে তার টেস্ট করা দরকার নেই, হবে বিধায় দিয়ে দেওয়া আছে। যদি কোশ্চেন এমন বলতো যে দেখাও যে উদ্দীপকের ওই রিয়াকশনটি ওটা সঠিক কিনা, বা হচ্ছে ওইটা পসিবল কিনা বা সম্ভব কিনা, তখন আমাদের এই সক্রিয়তা সিরিজ আসতো। আচ্ছা কিভাবে টেস্ট করে এটা আমরা এখনই দেখছি। আচ্ছা লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড। আচ্ছা এই সিরিজটা সাজানো হয় মূলত তোমার
তার হচ্ছে বিজারণ ক্ষমতার উপর, অর্থাৎ এই সিরিজে যে যত বেশি উপরে আছে, ধরো লিথিয়াম এখানে আছে, ওর বিজারণ ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা বেশি মানে কি, সে বেশি বিজারক। আচ্ছা, বিজারক মানে কি, ইলেকট্রন ছাড়ন। তোমরা নিশ্চয়ই গত ভিডিওতে জারণ বিজারণের যে টপিকটি ছিল, ওই টপিকে তোমরা হচ্ছে বিজারণ বিজারককে জারককে অতগুলো তোমরা দেখছো। জারণ মানে হচ্ছে কি ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ছাড়ছে, এবং জারণ সংখ্যা বাড়ন বা হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া। আবার যেই পদার্থটা ইলেকট্রন ছাড়ছে ওকে আমরা বিজারক বলি, অর্থাৎ ও একটা বিজারক। আর বিজারক মানে কি ইলেকট্রন ছাড়ন। তাহলে সহজে বিজারণযোগ্য ধাতুটি এই সিরিজের উপরের দিকে থাকবে। আচ্ছা, আর সহজে জারণযোগ্য ধাতুটি এই সিরিজের নিচের দিকে থাকবে। এবং আরেকটা কথা তোমরা লিখে রাখো, যে উপরে থাকবে, যে উপরে অর্থাৎ এই সিরিজটার উপরে, যে উপরে সে অধিক সক্রিয়। সক্রিয়, আশা করি কে সক্রিয় কে কম সক্রিয় ওটা তোমরা বুঝতে পারছো। আমরা গত স্লাইডে যদি ফেরত যাই, আচ্ছা এখানে বললো কি কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক। যৌগমূলক কোনগুলা, ধরো সালফেট, কার্বনেট, ওই টাইপের এগুলো হচ্ছে আমাদের যৌগমূলক, হ্যাঁ, বা রেডিক্যাল। আচ্ছা, কোন মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলছি। আচ্ছা, অধিক সক্রিয় মৌল, ধরো এখানে আমরা কাকে নিলাম, আয়রন। আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই যাচ্ছে এখন। আচ্ছা, আয়রন, আয়রন কিনলাম, ও হচ্ছে এখানে আছে, হ্যাঁ, আয়রন হচ্ছে এখানে আছে এবং তার তার নিচে গিয়ে আছে H2SO4। আচ্ছা, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের একটা যৌগ নিলাম, ধরো H2SO4। এখান থেকে কি হবে, FeSO4 প্লাস H2। কেন, ও হচ্ছে এখানে গিয়ে বসতে চায়। এই বিক্রিয়াটা পসিবল, কেন পসিবল, ও হচ্ছে বেশি সক্রিয়। কেন বেশি সক্রিয়, কারণ হাইড্রোজেন হচ্ছে এখানে এবং আয়রন হচ্ছে আমাদের এখানে। তাহলে যে উপরে সে অধিক সক্রিয়, তাহলে ও হচ্ছে বেশি সক্রিয়, ফলে ও হচ্ছে ওকে প্রতিস্থাপন করতে পারবে। এখন যদি এমন হতো, ধরো তুমি নিছো এখানে FeSO4 নিছো, তুমি এখানে FeSO4 নিছো এবং এখানে তুমি ম্যাগনেসিয়াম দিয়ে প্রতিস্থাপন করতে চাচ্ছ। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে উপরে আছে এবং Fe হচ্ছে নিচে আছে, তাহলে এই বিক্রিয়াটা পসিবল। তাহলে ওর প্রবণতা কি থাকবে, Fe কে সরাই দিবে, সরাইছে ওখানে বসবে, এটা হচ্ছে Fe। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে, MgSO4 প্লাস আয়রন, ওই আয়রনটা হচ্ছে একলা হয়ে যাবে, নিঃসঙ্গ, হ্যাঁ, আয়রন চলে গেছে। আচ্ছা, ধরো তাহলে আমরা একটা হচ্ছে ইয়াতে আসতে পারি, একটা কনক্লুশন আসতে পারি, অর্থাৎ যাকে দিয়ে প্রতিস্থাপন করব ও অলওয়েজ সারির কোথায় থাকতে হবে, উপরে থাকতে হবে, সারির উপরে থাকতে হবে। এই রিঅ্যাকশনটা তুমি দেখো, আমরা আয়রনকে দিয়ে প্রতিস্থাপন করব, আর এখানে হাইড্রোজেনের যৌগটা ছিল, তাহলে আয়রনটা উপরে আছে না হাইড্রোজেনের তুলনায়, উপরে আছে, তাহলে রিঅ্যাকশনটা পসিবল হয়েছে। এবং এই রিঅ্যাকশনটা যদি তুমি দেখো, ম্যাগনেসিয়ামটা উপরে আছে, এই যে ম্যাগনেসিয়ামটা ও এখানে কার তুলনায় উপরে আছে, আয়রনের তুলনায়। আয়রনকে এই আয়রনের যৌগটা ছিল, ম্যাগনেসিয়াম এখানে আছে, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হয়ে আয়রন তৈরি করতে পারছে। এগুলো সব আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এখানে আমরা দুটো রিঅ্যাকশন লিখছিলাম, এই যে আয়রনের জিনিসটা। আচ্ছা, আয়রন আর জিঙ্কের জিনিসটা আমরা এখানে লিখলাম, আমরা এখানে এসে কম্পেয়ার করি। আয়রন হচ্ছে এখানে আর জিঙ্ক হচ্ছে এখানে, তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা আমরা এখানে ভুল করেছি, এই রিঅ্যাকশনটা পসিবল না। আচ্ছা, খুবই মজার একটা ব্যাপার, কেন পসিবল না, নো রিঅ্যাকশন। কেন নো রিঅ্যাকশন, এখানে আমরা ভুল লিখেছিলাম, তোমরা একটু কারেকশন করে নিবা। আয়রন আর জিঙ্ক সালফেট আমরা সক্রিয়তা সিরিজে আসি, কি বললো, অধিক সক্রিয় মৌল, যৌগমূলকের কথা বাদ দিলাম, অধিক সক্রিয় মৌল অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে। আচ্ছা, আয়রন কোথায় আছে, আচ্ছা আয়রন হচ্ছে এখানে, এবং জিঙ্ক কোথায়, জিঙ্ক হচ্ছে আমাদের এই যে কম্পারেটিভলি উপরে, একদম ইমিডিয়েট উপরে আছে। আচ্ছা, তাহলে
তাহলে এখানে আয়রন হচ্ছে এখানে, জিঙ্ক হচ্ছে এখানে, তো ও কে অধিক সক্রিয় জিঙ্কের তুলনায় এখানে? আচ্ছা, এই জিঙ্ক আর আয়রনের মধ্যে কে অধিক সক্রিয় বলো তো? জিঙ্ক আর আয়রনের মধ্যে কে অধিক সক্রিয়? জিঙ্ক অধিক সক্রিয়, জিঙ্ক অধিক সক্রিয় আয়রনের তুলনায়। তাহলে এখানে হচ্ছে জিঙ্ক অধিক সক্রিয় আয়রনের তুলনায়। আচ্ছা, এই তুলনাটা দিয়ে আমরা এটা বোঝালাম যে জিঙ্ক অধিক সক্রিয় আয়রনের তুলনায়। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? প্রতিস্থাপন করে কে? ওর তুলনায় বেশি সক্রিয় মূল্যটা। তাহলে আমাদের এই রিয়েকশনটা হবে না। কেন হবে না? কারণ ওকে রিয়েকশনটা পসিবল হওয়ার জন্য ওকে ওর তুলনায় বেশি সক্রিয় হওয়া উচিত ছিল, কিন্তু ও হচ্ছে বেশি সক্রিয় হয়ে যায়, ফলে রিয়েকশনটা হয় না। রিয়েকশনটা পসিবল হতো যদি জিঙ্কটা এখানে থাকতো, জিঙ্কটা FeSO4 এর সাথে রিয়েকশন করতো, তাহলে কি হইতো? তাহলে জিঙ্কটা বেশি সক্রিয় হচ্ছে আয়রনের তুলনায়, যা কিনা আমরা এখানে দেখেছি জিঙ্ক উপরে আছে, তাহলে রিয়েকশনটা পসিবল হইতো। তাহলে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক ওকে সরালো এবং ওকে একলা করে দিছে। এই রিয়েকশনটা আমরা মেবি নেক্সট পেজে লিখেছি, না জিঙ্কেরটা আমরা লিখিনি। যাই হোক, এই কম্পারিজনটা তোমরা মেবি ধরতে পেরেছো। অর্থাৎ যদি উদ্দীপকে তোমার কোনো রিয়েকশন দিয়ে দেয়, যদি বলে যে টেস্ট করো এই রিয়েকশনটা পসিবল কিনা, তাহলে তা তোমরা হচ্ছে এইভাবে এই সক্রিয়তা সিরিজটা তোমরা হচ্ছে মনে রাখবা এবং এইভাবে তুমি কম্পারিজনটা করবা। আচ্ছা, আর যদি নর্মালি বলে যায় যে উদ্দীপকের একটি প্রতিস্থাপন, উদ্দীপকের বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে হচ্ছে এত হচ্ছে পেঁচাপেচির দিকে তোমরা যাবে না, ডিরেক্ট হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াতে সংজ্ঞা ছিল ওইটা দিয়ে প্রতিস্থাপন করেছে না করে নাই ওই জিনিসগুলো হচ্ছে তোমরা ব্যাখ্যা করে দিবা। ওকে, যদি টেস্ট করতে বলে তাহলে হচ্ছে টেস্ট করবো আমরা। আশা করি আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটি বুঝে ফেলেছি। প্রতিস্থাপন বিক্রিয়া গেল। লাস্টলি রেডক্স পার্টের আমাদের লাস্টে আছে দহন বিক্রিয়া। দহন মানে কি? দহন মানে হচ্ছে পোড়ানো। দহন মানে হচ্ছে আমাদের পোড়ানো। কিসের সাথে পোড়ানো? বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে পোড়ানো। আচ্ছা, আমরা ডেফিনেশনটা দেখি। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া সংজ্ঞাটা পড়ছি। দহন মানে কি? পোড়ানো। কার সাথে পোড়ানো? বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে। আচ্ছা, কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইড, আচ্ছা অক্সিজেনের সাথে যুক্ত করলো বা বিক্রিয়া করে তো অক্সাইডই হবে, তার উপাদান মৌলের অক্সাইড হবে। আচ্ছা, উপাদান মৌলে বলতে কি বোঝে? এক্সাম্পল দিলে বুঝবা। অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। আরেকবারে যদি পড়ি, কোন মৌল বা যৌগকে, মৌলকেও পড়াইতে পারি, যৌগকে আমরা পড়াইতে পারি বাতাসের অক্সিজেনের সাথে, বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। অর্থাৎ পোড়ালে যা প্রোডাক্ট তৈরি হবে ওটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। ধরো কোন মৌলকে পড়াইতে পারি, আমরা যৌগকে পড়াইতে পারি। ধরো CH4 মিথেন, একটা গ্যাস, বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হলো, কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস হিট। আচ্ছা, তাপ, হিট না লিখে তাপ লিখেছি। হ্যাঁ, এই জিনিসটা এটা তৈরি করে। ধরো সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড প্লাস তাপ শক্তি তৈরি করে। এই রিয়েকশনগুলো মূলত দহন বিক্রিয়াকে বোঝায়। আচ্ছা, ধরো আরেকটা এক্সাম্পল যদি নিই, সোডিয়াম প্লাস অক্সিজেন, বাতাসের অক্সিজেনের সাথে সোডিয়াম বিক্রিয়া করলো, করার পর কি হবে আমাদের? Na2O, সোডিয়াম অক্সাইড। এখানে Na2O কেন? অক্সিজেনের জন্য 2, অক্সিজেনের যোজনী 2, ওই যোজনীটা সোডিয়ামের কাছে আসে, ফলে এখানে 2 হয়েছে, এবং সোডিয়ামের যোজনী হচ্ছে 1, যা কিনা অক্সিজেনের কাছে যাবে। আর এখানে 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, ইউজুয়ালি আমরা দিই না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সোডিয়াম, এটাকে বলি আমরা কি? সোডিয়াম অক্সাইড প্লাস তাপ শক্তি তৈরি হয়, এখানে তাপ শক্তি তৈরি হয়। আশা করি তোমরা দহন বিক্রিয়াটা বুঝতে পারছো। দহন বিক্রিয়া কি? পোড়ানো। কার সাথে? বাতাসের অক্সিজেনের সাথে। কোন মৌলকে পোড়াইতে পারি বা যৌগকে পোড়াইতে পারি, এবং হচ্ছে কি তৈরি হয়? তার উপাদান মৌলের অক্সাইড তৈরি হয়। দেখছো না, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এখানে সোডিয়াম অক্সাইড তৈরি হয়েছে, উপাদান মৌলের অক্সাইড তৈরি হয়। অর্থাৎ এই যে যৌগটা আছে বা মৌলটা নিচ্ছি, তাদের এমন একটা অক্সাইড তৈরি হবে, ওই অক্সাইডের ভেতর মৌল বা যৌগটার একটা হচ্ছে একটা পার্ট থাকবে ওখানে। ধর এখানে কার্বন ছিল না, এখানে এই অক্সাইডটা হয়েছে, এখানে অক্সাইডের ভিতর কার্বন আছে। সালফার ছিল, ওখানে অক্সাইডের ভিতর একটা সালফার আছে। ওই কথাটাই বলছে যে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয়। আশা করি আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি। এই সংজ্ঞাগুলো তোমাদের হচ্ছে পড়া লাগবে। ওকে, তারপরে আমরা যদি দেখি আমাদের ক্লাসিফিকেশন গুলোতে আর কি আছে। রেডক্স বিক্রিয়াকে গেল সংযোজন বিক্রিয়া,
অর্থাৎ জোড়া লাগানো। ওকে, সংযোজন বিক্রিয়ার ভিতরে আমরা আরেকটা কনসেপ্ট দেখেছিলাম কি, সংশ্লেষণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, বিয়োজন বিক্রিয়া গেল, অর্থাৎ ভাঙে। প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ কি, ওই যে একজন আরেকজনকে ট্রান্সফার করে বা সরায়। ওই যে বিড়ালটা, ওই যে ওই জুঁইয়ের বিড়ালটাকে কি করলো, ফোর্স করে সরাই দিয়ে ওই জায়গাটা দখল করেছে, তাই না? ওই আমরা হচ্ছে এক্সাম্পল দেখেছি এবং শক্তিদার সিরিজটা দেখলাম। এবং দহন বিক্রিয়া, দহন মানে কি, পোড়ানো, পোড়াইছে বাতাসের অক্সিজেনের সাথে। আচ্ছা, এটির মধ্যে আমরা রেডক্সের পড়াশোনা শেষ করে ফেলেছি। এগুলো হচ্ছে আমাদের রেডক্স নিয়ে পড়াশোনা ছিল। এবং লাস্টলি আমাদের আজকের ভিডিওর লাস্ট টপিক এবং চ্যাপ্টারটির লাস্ট টপিক বলতে পারো নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া মানে কি, এমন একটা বিক্রিয়া যেই বিক্রিয়ায় হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার ঘটে না। কার মধ্যে? বিক্রিয়ক সমূহের মধ্যে। ইলেকট্রন ট্রান্সফারের উপর ভিত্তিতে বা ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তিতে ছিল কি, রেডক্স। নন রেডক্স, রেডক্সের ক্ষেত্রে তো বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ফলে এটাই ছিল কি, জারণ বিজারণ বিক্রিয়া। আর নন রেডক্সে কি হয়, ইলেকট্রনের ট্রান্সফার ঘটে না, কার মধ্যে? বিক্রিয়ক সমূহের মধ্যে। আচ্ছা, ওটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, আরেকটাকে বলা হয় এই যে এখানে লিখছি অধক্ষেপণ বিক্রিয়া। এখানে মেবি দেখা যাচ্ছে না, ফলে এখান থেকে উঠে লিখলাম 2 নম্বরে আছে এটা, অধক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, ওই ক্লাসিফিকেশন গুলো আমরা এখন দেখবো। প্রশমন বিক্রিয়া, অ্যাসিড বেস বা অম্ল ক্ষার সাম্যাবস্থা চ্যাপ্টারে তো আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়া সম্পর্কে দেখেছো। ওই বিক্রিয়া কি হয়, একটা অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরির বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলছি। এবং ওই কথাটা এখানে লিখেছি, দেখো, অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে বা পরস্পরকে প্রশমিত করে, একটা আরেকটাকে প্রশমিত করে লবণ ও পানি তৈরির প্রক্রিয়াকে, পানি তৈরি হবার প্রক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলছি। খুবই খুবই এবং খুবই ইজি জিনিস। প্রশমন মিন্স, ধরো কোনো এক জায়গায় আগুন লাগছে, ধরো এটা হচ্ছে আগুন লাগছে, যাই হোক আগুন বোঝা যাচ্ছে কিনা জানি না, ধরো এটা আগুন লাগছে, তুমি ওই আগুন হচ্ছে একলা হচ্ছে ওই জায়গাটা জ্বালাই দিচ্ছে, তাহলে ওই আগুনটাকে প্রশমিত করতে হলে কি দিই আমরা? অবশ্যই পানি দিই, পানি ঢালি, তাই না? পানি ঢালি হচ্ছে আগুনের ইন্টেন্সিটি বা তীব্রতা আমরা কিছুটা হলেও কমাইতে পারি। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিসও কি পানি ঢালে এবং আরো বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে। যাই হোক, মানে হচ্ছে কোনো একটাকে আমরা বেশি ডমিনেট করতে দিই না, ওটার করসপন্ডিং আরেকটা জিনিস আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, যাতে হচ্ছে জিনিসটা ব্যালেন্স করতে পারে বা প্রশমন করতে পারে। তো ওই কথাটাই এখানে বলছে। প্রশমন যে বিক্রিয়া ছিল কি, অ্যাসিড এবং ক্ষার কেউ একজন একলা ডমিনেট করতে পারে না, দুজন একসাথে রাখলে প্রশমিত হতে পারে। ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ এবং পানি তৈরি হবার বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমাদের তো এক্সাম্পল লাগবে, কারণ আমাদের এক্সামে এক্সাম্পল চাইবে বা উদ্দীপক একটা রিয়াকশন দিয়ে বলবে ওটি কোন টাইপের বিক্রিয়া, ব্যাখ্যা করো। হ্যাঁ, তখন তোমাকে চিনতে হবে এটা কোন টাইপের বিক্রিয়া। তোমাকে হচ্ছে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এটা কোন বিক্রিয়া, তারপর তোমাকে বলতে হবে কেন ওই রকম বিক্রিয়া, ওটার ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। আশা করি তোমার বিক্রিয়াগুলো চিনবা। আচ্ছা, ধরো আমরা রিয়াকশনটা চিনতে হবে, সংজ্ঞা জানি থাকলে, সংজ্ঞা জেনে বসে থাকলে হবে না। ধরো একটা অ্যাসিড নিলাম, অ্যাসিডকে HCl, একটা তীব্র অ্যাসিড, আমাদের সবার খুব পরিচিত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং তীব্র ক্ষার NaOH। এরকম রিয়াকশন লেখার সময় তোমরা কি করবা, এই যে ওর ফার্স্ট পার্টটা ও যাবে ওর সাথে, ওর সেকেন্ড পার্টের সাথে, তাহলে H আর OH যুক্ত হয়ে কি তৈরি করলো, পানি তৈরি করলো। আচ্ছা, আর কি হবে, ওর সেকেন্ড পার্টটা ওর ফার্স্ট পার্টের সাথে যাবে, সোডিয়াম আর ক্লোরিন, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এটা কি একটা লবণ না? এটা একটা লবণ। এটা যে পানি বলার তো অপেক্ষা রাখে না, তবু আমরা হচ্ছে লিখলাম এটা পানি। H2O মানে পানি, এটা বাচ্চারাও জানে, লবণ এবং পানি। অর্থাৎ অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি আমাদের একটা ক্ষার। অর্থাৎ অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে। আচ্ছা, তো ধরো প্রশমন এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া বোঝাতে যখন আমরা ডেল্টা সাইন ইউজ করি, ডেল্টা H ইউজ করি বিক্রিয়ার বাইরে, তখন কি পজিটিভ দিই না নেগেটিভ দিই? নেগেটিভ 57.34 কিলোজুল। এটা তোমরা মনে রাখবা। এটা কেমনে আসে ওটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, আপাতত মনে রাখো। মাইনাস কেন আসে ওটা তো তোমরা বুঝছো, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা H এর মান নেগেটিভ হয়। যদি আমরা বাইরে ডেল্টা H দিয়ে না দেখাতে চাইতাম, অর্থাৎ এই অ্যামাউন্টটা আমরা রিয়েকশনের ভেতর দিতে চাইতাম, তাহলে কোথায় দিতাম? এই যে উৎপাদের মধ্যে প্লাস 57.34 লিখতাম।
ওকে, তোমরা হচ্ছে আশা করি তাপ উৎপাদন এবং তাপ শোষী বিক্রিয়ার ওই ভিডিওতে তোমরা হচ্ছে এগুলা শিখেছো এবং জিনিসটা জানো। ওকে, তো এটা কিন্তু নর্মালি প্রসারণ বিক্রিয়া কিন্তু এটা ছিল না। প্রসারণ বিক্রিয়া ছিল, ধরো যদি বলে প্রসারণ বিক্রিয়াটি লেখো, তুমি লিখতে পারো এটা প্রসারণ বিক্রিয়া বলা যায় এটাকে, কিন্তু এক্স্যাক্টলি প্রসারণ বিক্রিয়া কোনটা? ধরো হাইড্রোজেন ক্লোরিন, এটা হচ্ছে আয়নিত HCl, আয়নিত হলো জলীয় দ্রবণে। তারপরে কে আয়নিত হয়? তারপরে আয়নিত হয় কি সোডিয়াম হাইড্রোক্সাইড Na প্লাস, জলীয় দ্রবণে সোডিয়াম হচ্ছে সোডিয়াম প্লাস হয় এবং হাইড্রোজেন হচ্ছে হাইড্রক্সিল আয়ন হয়। মূলত প্রসারণ বিক্রিয়া হচ্ছে আমাদের এইখানে, এবং এই যে হাইড্রোজেন মানে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, OH মাইনাস আয়নকে হাইড্রক্সিল আয়ন বলে, ওই দুজন যুক্ত হয়ে ধরো H প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে পানি তৈরি হয়। তো ওটাকে আমরা একসাথে পানি লিখবো এখানে H2O, এবং এই যে ওরা হচ্ছে দর্শক আয়ন হিসেবে থাকে। এখানে তোমার Cl মাইনাস আয়নটা রয়ে যায় এবং Na প্লাস আয়নটা রয়েছে, অর্থাৎ বিক্রিয়ার আগে পরে ওদের কোনো চেঞ্জ দেখা যায় না। এখানেও যেমন ছিল বিক্রিয়ার পরে তেমনই আছে, ফলে Na প্লাস ও Cl মাইনাস এই বিক্রিয়ার জন্য দর্শক আয়ন, অর্থাৎ বিক্রিয়ার আগে এবং পরে, অর্থাৎ বিক্রিয়ক অবস্থায় এবং উৎপাদ অবস্থায় ওর হচ্ছে কোনো প্রভাবই রাখতে পারছে না, হচ্ছে আমাদের আগের মতোই থাকছে, ফলে এগুলোকে আমরা দর্শক আয়ন বলছি। দর্শক আয়ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দর্শক আয়ন কি, ওটা হচ্ছে আমরা গত ভিডিওতে বলেছি। এই বিক্রিয়ার জন্য দর্শক আয়ন কি ওরা, এবং এই বিক্রিয়ায় ডেল্টা H সমান কি বললাম -57.34 কিলোজুল, এবং এটার একটা স্পেশাল নাম আছে। এটার নামটা কি? এই নামটা হচ্ছে প্রশমন তাপ। আচ্ছা, ক্লিয়ার করে লিখি, প্রশমন তাপ। প্রশমন তাপ, এটাকে বলা হয় প্রশমন তাপ। এই বিক্রিয়ার জন্য প্রশমন তাপ কি -57.34, এবং প্রশমন বিক্রিয়াটা মূলত কি ছিল? H প্লাস প্লাস OH মাইনাস, এটাই ছিল আমাদের মূলত প্রশমন বিক্রিয়া। এক্স্যাক্টলি প্রশমন বিক্রিয়াটা এরকম ছিল, বাট এটাকেও আমরা প্রশমন বিক্রিয়া বলতে পারি। এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রশমন বিক্রিয়া নিয়ে পড়াশোনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রশমন বিক্রিয়া আসলে তোমাদের মূলত এরকম একটা অ্যাসিড বেজের বিক্রিয়া করে, বা হচ্ছে অম্লক্ষার বিক্রিয়া করে, একটা লবণ এবং একটা পানি তৈরি হয়। এই জিনিসগুলো দিলেই হয়, আর একটু ব্যাখ্যা করলে এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। আর হচ্ছে এই মানটা নিয়ে তোমরা হচ্ছে প্যারা খাবা না, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই, তোমরা হচ্ছে জাস্ট মনে রাখলেই হয় -57.34 কিলোজুল। ওকে, লাস্ট টপিকে চলে আসছে। আমাদের ক্লাসটি এখনই শেষ হবে, তার আগে আমাদের একটা টপিক বাকি আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া। এখানে তো হিজিবিজি দেখা যাচ্ছে অনেক কিছু, তাই না? হিজিবিজি দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এটা পড়বো, আমরা হচ্ছে আগে একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখে ওটা পড়লে তোমার কাছে ভয় একটু কম লাগবে। এটা আসলে আহামরি কিছুই না, তোমরা হচ্ছে এইসব সঙ্গে বোঝার জন্য যথেষ্ট স্মার্ট, হোপফুলি। আচ্ছা, তার আগে আমরা একটা এক্সাম্পল দেখি, তারপর হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে লিখি, রিঅ্যাকশনটা বুঝি, তারপর সংজ্ঞাটা শিখি, তাহলে হচ্ছে আমাদের ইজি হয়। এক্সাম্পল কি? ধরো তুমি আর তোমার বন্ধু গেছো ফুটবল খেলা দেখতে, না, ফুটবল খেলার জন্য টিকিট সংগ্রহ করতে। এখন ধরো ওখানে অনেক ভিড়, ধরো হচ্ছে ধারণারও বাইরে এত ভিড়। এখন তোমার বন্ধু ধরো অনেক মোটা সোটা, আর ধরো তুমি একটু চিকন পাতলা, হ্যাঁ, দুজন মিলে গেছো টিকিট সংগ্রহ করতে। ধরো এই হচ্ছে ধরো এই এরিয়ার ভিতরে হচ্ছে টিকিট দেয়, টিকিট বিক্রয় কেন্দ্র। এখানে তোমরা দুজন পাশাপাশি গেছো, এখানে শত শত মানুষ আছে যারা কিনা তোমাদের মতো টিকিট কিনতে এসেছে। আচ্ছা, তো ধরো ভিড়ে এবং চাপে তুমি হচ্ছে হারাই গেছো, মানুষের ভিড়ে তুমি হারাই গেছো, এবং ধরো তুমি হচ্ছে আহত হয়েছো, বা হচ্ছে কোথাও পড়ে গেছো, উঠতে পারছো না, এবং ধরে নিচ্ছি তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশনের কোনো ওয়ে নাই, ধরো হচ্ছে কোনো মোবাইল ফোন নাই। তাহলে তোমার বন্ধুটি কি করলো? তোমার বন্ধুটি তোমাকে অনেক খুঁজতো, টিকিট তো পেলোই না, এবং বাড়ি চলে এলো। অর্থাৎ যে হচ্ছে এই সিস্টেমের ভিতর থেকে গেছে, এই সিস্টেমের ভিতর যে হচ্ছে পড়ে গেছে, সেটাকে আমরা বলছি কি, এই ক্ষেত্রে আমরা সেটাকে অধঃক্ষেপ বলছি। আমরা যদি জিনিসটা রিঅ্যাকশনের জন্য আনি,
ধরো কেউ একজন ছিল, ওটা থেকে বিক্রিয়া হয়েছে, কেউ একজন তৈরি হয়েছে এবং একটা জিনিস হচ্ছে তলানি আকারে জমে গেছে। এই ধরো এই প্রোডাক্টটা যেটা তৈরি হয়েছে ও হচ্ছে রিয়েকশনের নিচে তলানি আকারে জমে গেছে, একদম তলানিতে চলে গেছে, তলানি আকারে জমা হয়েছে, ওটাকে আমরা বলি কি অধক্ষেপ। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখার পর আর তোমরা হচ্ছে এই এক্সাম্পলটা বুঝতে পারছো কিনা জানি না, তারপরে আরেকটা আমরা হচ্ছে মেথড অ্যাপ্লাই করবো তোমাদেরকে বোঝানোর জন্য। একটা এক্সাম্পল নিব, রিয়েকশনের একটা এক্সাম্পল, তারপরে আমরা সংজ্ঞাটা পড়বো। সংজ্ঞাটা এখনই হিজিবিজি লাগবে, খুবই হিজিবিজি। ধরো সংজ্ঞা একটা এক্সাম্পল যদি নিই, তোমার অধক্ষেপণ বিক্রিয়ার জন্য এক্সাম্পল অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ফলে ওখানে আসছে 3, এখানে আসছে। ক্লোরিনের যোজনী 1, ও আজ আসবে কার কাছে? অ্যালুমিনিয়ামের কাছে, যা কিনা দেওয়ার দরকার নেই, 1 আমরা না দিলেও হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ধরো হচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি? জলীয় দ্রবণ। AQ, এটা কি? AQ, জলীয় দ্রবণ হচ্ছে অ্যাকুয়াস। হ্যাঁ, তো দুটো হচ্ছে রিয়েকশনের ফলে আমাদের কি তৈরি হয়? আবার আগের মতো ওর ফার্স্ট পার্টটা যাবে কার কাছে? ওর লাস্টের পার্টের কাছে, তাই না? ওর ফার্স্ট পার্ট যাবে ওর লাস্টের পার্টের কাছে। তাহলে যদি যায় তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম আর OH, তাহলে AlOH, অ্যালুমিনিয়াম যোজনী 3, ফলে আমাদের OH মূলকের পাশে 3 থাকবে, এটাকে আমরা কি বলি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আর ও যাবে কার কাছে? অ্যামোনিয়ামের কাছে। ধরো ও গেল কার কাছে? ওর কাছে, অর্থাৎ এটা সেকেন্ড পার্টটা ওটার ফার্স্ট পার্টের কাছে যাবে। তাহলে অ্যামোনিয়াম আর ক্লোরিন যুক্ত কি তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই রিঅ্যাকশনটা হওয়ার পর এই জিনিসটা হচ্ছে তলানি আকারে পড়ে বা অধক্ষেপ। ওই যে তোমার মতো তুমি যে ফুটবল খেলার টিকিট কিনতে গিয়ে তুমি যে হারাই গেছো বা হচ্ছে ভিড়ে নিচে পড়ে গেছো, চাপা পড়ে গেছো, ও হচ্ছে ওই রকম, হচ্ছে নিচে অধক্ষেপ পড়ে। হ্যাঁ, তো এই অধক্ষেপটার একটা নাম আছে, বুঝছো? এই অধক্ষেপটা একটা কালার আছে, এটা হচ্ছে জেলির মতো অধক্ষেপ, জেলির মতো সাদা। তো কালারটা তোমার জানার জন্য খুব একটা তাড়াহুড়া নাই, কালারটা তুমি না জানলেও হয়। তুমি জানবা যে এই রিঅ্যাকশনের ফলে ও হচ্ছে অধক্ষেপ হয়ে যায় এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এবং এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের বিক্রিয়া পাত্রে তলানি আকারে জমা হয় বা অধক্ষেপ হয়। এই যে, তারপরে হচ্ছে আমরা সংজ্ঞাটা পড়ছি। আচ্ছা, দ্রাবকের কথা আসছে সংজ্ঞাতে, দ্রাবকের কথা আসছে। দ্রাবক কি? ধরো তুমি হচ্ছে এই পাত্রে পানি নিছো এবং পানির মধ্যে তুমি চিনি দিচ্ছ এবং দেওয়ার ফলে তুমি নাড়ানোর ফলে একটা দ্রবণ তৈরি হয়েছে। তাহলে এখানে দ্রাবককে ওটা আশা করি তোমরা ক্লাস 6-7 থেকে জানো। আরেকবার যদি বলি, এই যে পানিটা, এই পানিটা আমাদের কি ছিল? পানি হচ্ছে আমাদের দ্রাবক, অর্থাৎ যার মধ্যে মিশাচ্ছি সে হচ্ছে আমাদের দ্রাবক। যাকে মিশাচ্ছি, লাইক চিনি কি আমাদের দ্রব? চিনি হচ্ছে আমাদের, আচ্ছা চিনি কেন লিখছি? দ্রব, এটা দ্রাবক, ওইটা দ্রব। এবং গোলানোর ফলে যে জিনিসটা তৈরি হয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের দ্রবণ। আশা করি তোমরা দ্রাবক এবং দ্রবণ বলতে কি বলছো ওটা জানো। আচ্ছা, এখানে কি বললো? একই দ্রাবকে, ধরো তুমি একটা টেস্ট টিউব নিছো, এর ভিতর কি আছে? দ্রাবক হিসেবে ধরো পানি আছে এবং ওই পানিতে তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিছো, ঢাললা। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ছিল, তাই না? জলীয় দ্রবণ অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ, তুমি ওটাকে ওখানে ভিতর ঢাললা। এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওটা কিন্তু আমাদের জলীয় দ্রবণ ছিল, ওইটাকেও তুমি এখানে ভিতর ঢাললা। তাহলে ওই কথাই আমাদের এখানে বলেছে যে একই দ্রাবক তো একই ছিল, এই যে পানি ছিল, পানি তো ছিল, তো পানির মধ্যে একই দ্রাবকে দুইটি যৌগ মিশ্রিত করছি না? যেমন এটা আমাদের কি ছিল? AlCl3, আর এটা কি ছিল? NaOH। এই জিনিসটা আমরা এখানে ঢালছি, ঢালার পরে একই দ্রাবকে দুইটা যৌগ মিশ্রিত করলে
তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে যৌগগুলো তৈরি করে, কি যৌগ তৈরি করছে? ওকে তৈরি করলো এবং ওকে তৈরি করলো। এই ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলটার ক্ষেত্রে ও তৈরি করলো এবং ও তৈরি করলো, যে যৌগগুলো তৈরি করে তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রাবকে, যে যৌগগুলো তৈরি করছে তাদের মধ্যে কোনোটি যদি এই দ্রাবকে, ধরো এই পানিতে অদ্রবণীয় মানে কি? সে হচ্ছে মিশে নাই, একদম ধরো হচ্ছে সলিড অবস্থা হয়ে গেছে, কঠিন অবস্থা হয়ে গেছে, অদ্রবণীয় অথবা খুব সামান্য পরিমাণে দ্রবণীয়, যা কিনা খুবই নগণ্য, খুব অল্প পরিমাণে দ্রবণীয় হয়, তবে তা বিক্রিয়া পাত্রে, এটা কিন্তু আমাদের বিক্রিয়া পাত্র ছিল, তবে তা বিক্রিয়া পাত্রে কঠিন অবস্থায় তলানি আকারে জমা হয়, যা কিনা নিচে তুমি দেখবা তলানি আকারে জমা হয়েছে, তলানি আকারে জমা হয়, তুমি এখানে তলানি পাবা, তলানি আকারে জমা হয়, বিক্রিয়া পাত্রে তলানি আকারে জমা হয়, এবং এই তলানিকে অধক্ষেপ বলা হয়। যে তলানিটা তুমি পাইছো, লাইক এই যে লাল করে দিলাম, এটাকে আমরা কি বলি? অধক্ষেপ বলি, এবং এই তলানিকে বলা হয় অধক্ষেপ, এবং এই বিক্রিয়াকে অধক্ষেপণ বিক্রিয়া বলা হয়, আশা করি তোমরা অধক্ষেপণ বিক্রিয়া কি জিনিসটা বুঝতে পেরেছ। এইটা একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলের সাথে আমরা হচ্ছে সংজ্ঞাটা মিলে পড়ছি, এবং ওই যে ফুটবল খেলার টিকিট কেনার যে একটা এক্সাম্পল দিয়েছে, জাস্ট বোঝানোর জন্য, ওটা বুঝলে বুঝছো, না বুঝলে অতটুকু বুঝলেই হবে। ওকে, যাই হোক, যত এক্সাম্পল দিই তোমাদের হচ্ছে সংজ্ঞাটা জানা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এক্সাম্পলটা বোঝা তোমাদের ইম্পর্টেন্ট। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আরেকটা এক্সাম্পল যদি নিই, ধরো Na2SO4, এটার নাম হচ্ছে সোডিয়াম সালফেট, নামটা লিখলাম। সবগুলো যৌগের আমরা নাম লিখিনি, আমি হচ্ছে মুখে বলেছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে সে খাতায় নোট করতে পারো। ওকে, এটার নামটা লিখলাম সোডিয়াম সালফেট, এটাকে আমরা সোডিয়াম সালফেট বলি। হ্যাঁ, সোডিয়াম সালফেটের মধ্যে আমরা যদি বেরিয়াম, BaNO, বেরিয়াম নাইট্রেট, হ্যাঁ বেরিয়াম নাইট্রেট দিই, তাহলে আমাদের কি তৈরি হয়? আচ্ছা, প্রোডাক্টগুলো আমরা হচ্ছে লাল করে দিচ্ছি, তাহলে কি তৈরি হবে? ওর ফার্স্ট পার্টটা, মানে ফার্স্ট পার্ট মিনস এই প্রথম অংশটুকু, যেমন সোডিয়াম, ও যাবে কার সাথে? ও সেকেন্ড পার্টের সাথে, তাহলে ও যাবে কার সাথে? ওর সাথে, তাহলে কি হবে? সোডিয়াম নাইট্রেট প্লাস NaNO3, হ্যাঁ, ও হচ্ছে ওর কাছে গেছে, এবং সালফেট যাবে কার কাছে? ওর কাছে, এই যে বেরিয়াম আর সালফেট, তাহলে তো এটা হবে কি? BaSO4। ওকে, এবং মজার ব্যাপার হচ্ছে ও আমাদের তলানি হয়। এখন কিভাবে তলানি হয় না হয় ওটা হচ্ছে তুমি ল্যাবে গিয়ে করা ছাড়া তুমি বুঝতে পারবে না। আপাতত ধরে নাও ও হচ্ছে আমাদের অধক্ষেপ পড়ে, অধক্ষিপ্ত হয়, দেখবা অধক্ষিপ্ত হয়, ব্যাস এতটুকুই হয়ে গেছে। এবং এই অধক্ষেপের একটা কালার আছে, বুঝছো? কালারটা তোমাদের এখনই জানতে হবে, ওটা ম্যান্ডেটরি না, জাস্ট লিখে দিচ্ছি, কেউ চাইলে মনে রাখতে পারো। এই যে এখানেও কালার লিখলাম, জেলির মতো কালার হয়, এবং এটা হচ্ছে সাদা অধক্ষেপ পড়ে, তুমি লিখতে পারো চাইলে। এটা একটা হচ্ছে খুব আহামরি না, তুমি হচ্ছে এখনই জানতে হবে এমন কোনো কথা নাই, তুমি হচ্ছে পরে জানলে হবে, জাস্ট লিখে দিলাম সাদা অধক্ষেপ, হ্যাঁ সাদা অধক্ষেপ হয়, বাট অধক্ষিপ্ত হয় এই জিনিসটা একটা তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখাই দিবা, অর্থাৎ এটা বিক্রিয়া পাত্রে তলানি আকারে জমা হয়। ওকে, তো আমরা সংখ্যাটা আরেকবার পড়ে আমরা ক্লাসটি শেষ করবো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই দ্রাবকে, ওই যে একই দ্রাবক, দুটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে, যেমন A আর O বিক্রিয়া করে, O আর ওকে তৈরি করলো, যে যৌগগুলো তৈরি করে তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয় অথবা অল্প পরিমাণে দ্রবণীয় হয়, বা খুবই সামান্য পরিমাণে দ্রবণীয়, যা আমরা ইগনোর করতে পারি, তবে ওই বিক্রিয়া পাত্রে তা হচ্ছে কঠিন অবস্থায় তলানি আকারে জমা হয়, এবং ওই তলানিকে আমরা অধক্ষেপ বলি, এবং এই বিক্রিয়াটিকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া বলি। আশা করি তোমরা অধক্ষেপণ বিক্রিয়া বলতে কি বোঝায় জিনিসটা হচ্ছে বুঝে ফেলেছ। তো অফিসিয়ালি আমরা হচ্ছে চ্যাপ্টারটি এখানেই শেষ বলে ঘোষণা করছি। তো পড়া তো শেষ, এই চ্যাপ্টার পড়া শেষ,
এখন হচ্ছে ধরো কেউ তোমাকে পড়াই দিছে, এটা আমি পড়ছি, পড়ে বসে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে এবং নিজে নিজে জিনিসগুলো আরেকবার দেখতে হবে। তাহলে আরেকবার দেখে যদি শেষ করো এবং আরেকবার বুঝে বুঝে শেষ করো, তখন তুমি বলতে পারো যে হচ্ছে তোমার চ্যাপ্টারটি শেষ হয়েছে। তুমি জাস্ট ভিডিও দেখছো এবং বলছো তোমার চ্যাপ্টার শেষ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো ভিডিও দেখছো ঠিক আছে, ওটা তোমার পড়া কিছুই হয়নি। তারপরে তুমি সেলফ স্টাডি করো, সেলফ স্টাডির পরে হচ্ছে তোমাকে সিকিউ এবং এমসিকিউ সলভ করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, কথা সেটা, যাতে পরীক্ষার হলে খুব দ্রুত আমরা আনসার করতে পারি। তো অফিসিয়ালি আমরা হচ্ছে চ্যাপ্টারটি আমাদের আজকে এখানেই শেষ করছি। চ্যাপ্টারটি আমাদের এখানে এসেছে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে পরবর্তী সময়ে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম সবাইকে।